গুড ইভিনিং সবাইকে। আজ হলো 15 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো স্বাধীনতা দিবসে দেশপ্রেম, উন্নয়ন ও আত্মনির্ভর ভারতের বার্তা মোদির, দিমাগি নকশালদের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী, বর্ণাঢ্য কুচকাওয়াজ, পুষ্পবৃষ্টি ও বন্দে মাতরমের ধ্বনিতে আজ দেশ জুড়ে পালিত হলো ভারতের 80তম স্বাধীনতা দিবস। ঐতিহাসিক লালকেল্লার প্রাঙ্গণ থেকে টানা ত্রয়োদশবার জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে স্বাধীনতা সংগ্রামীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে 2047 সালের মধ্যে ভারতকে একটি পূর্ণাঙ্গ উন্নত রাষ্ট্রে পরিণত করার সংকল্প ব্যক্ত করেন তিনি। এবারের স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে লালকেল্লা গানটির পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশিত হয়। ভারতের বায়ুসেনার দুটি MI-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি 105mm লাইটফিল্ড গান থেকে 21 বার তুপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের প্রতিটি হৃদস্পন্দনে বেজে চলেছে বন্দে মাতরম। গত এক দশকে ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, একসময় ফ্রাজাইল ফাইভের তালিকায় থাকা ভারত এখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠেছে। দেশের 140 কোটি মানুষের সংকল্প ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আত্মনির্ভর ভারতের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল ও শক্তি সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন। তার বক্তব্য, প্রযুক্তি ও কৌশলগত সম্পদের ক্ষেত্রে আত্মনির্ভরতা আগামী দিনের ভারতের শক্তির অন্যতম ভিত্তি হবে। 2047 সালে স্বাধীনতার শতবর্ষে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন তিনি। দিমাগি নকশালদের বিরুদ্ধে মোদির কড়া বার্তা। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিমাগি নকশাল শব্দবন্ধ ব্যবহার করে মাওবাদী মানসিকতার বিরুদ্ধে সরব হন। তার অভিযোগ, সশস্ত্র নকশালদের বিরুদ্ধে অভিযান সফল হলেও এখনও একটি শ্রেণী হিংসা, অশান্তি ও বিভাজনের পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই ধরনের দিমাগি নকশালদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান তিনি। তবে দিমাগি নকশাল বলতে নির্দিষ্টভাবে কাদের বোঝানো হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দেননি। রাজনৈতিক মহলের একাংশের মতে মাওবাদী মতাদর্শে বিশ্বাসী বা আরবান নকশাল হিসেবে পরিচিত মহলের দিকে ইঙ্গিত করেছেন তিনি। মোদির দাবি, 2026 সালের মার্চের মধ্যে জঙ্গলে থাকা সশস্ত্র নকশালদের নির্মূল করার লক্ষ্য পূরণ হয়েছে। একসময় মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ থাকলেও বর্তমানে সেখানে উন্নয়নমূলক কাজের গতি বেড়েছে এবং মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। এদিন যুব সমাজের জন্য বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারের কথা মাথায় রেখে 1 কোটি যুবক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা জরুরি। AI প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শীঘ্রই বিনামূল্যে অনলাইন কোচিং ও AI প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি এবং যোগ্যতার মাপকাঠি প্রকাশ করা হবে বলে জানা গেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে গোটা দেশ রয়েছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার চেতনাকে সামনে রেখে ঐক্য, উন্নয়ন, আত্মনির্ভরতা এবং যুব সমাজকে সঙ্গে নিয়ে বিকশিত ভারত গড়ার বার্তাই এদিনের ভাষণে প্রধান হয়ে ওঠে। অপরদিকে সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে আজ 15 আগস্ট যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে শিলচরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, কাছাড় পুলিশ, NCC এবং আসাম রাইফেলসের সদস্যরা প্যারেডে অংশ নেন। এরপর তিনি অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ও প্রকল্পের বাস্তবায়নের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা, সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি, শিলচর টাউন থানার আধিকারিক, শিলচরের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদ, বিজেপির জেলা সভাপতি সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে দেশাত্মবোধ ও উৎসবের আবহে স্বাধীনতা দিবস পালিত হয়। অপরদিকে শ্রীভূমিতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এরই অংশ হিসেবে আজ শ্রীভূমি জেলার সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সকাল ৯টায় আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পতাকা উত্তোলনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে। জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অপরদিকে সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ সুপ্রিম কোর্টে। বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলা এবং নিম্ন আদালতের জারি করা সমন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শিল নাগুর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মামলাটি দায়ের করার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি বলে জানিয়েছে শীর্ষ আদালত। উত্তরপ্রদেশ সরকারের পেশ করা হলফনামায় ওই অনুমোদনের কোনো উল্লেখ নেই বলে আদালতকে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং মামলাকারীর আইনজীবী। এরপরেই বেঞ্চ জানায়, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ম্যাজিস্ট্রেটের জারি করা সমন সহ মামলার যাবতীয় নির্দেশ খারিজ করা হচ্ছে। উল্লেখ্য, 2022 সালের 17 নভেম্বর মহারাষ্ট্রের আকুলা জেলায় ভারত জোড়ো যাত্রার সময় একটি জনসভায় সাভারকরকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের হয়। মামলাকারী আইনজীবী নিপেন্দু পাণ্ডে অভিযোগ করেছিলেন, সবাই ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছেন রাহুল। তার বক্তব্য ছিল, সাভারকরের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই মন্তব্য করা হয়েছিল। এই মামলায় নিম্ন আদালত রাহুলকে তলব করেছিল। সেই সমনের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে চলা ফৌজদারি প্রক্রিয়া বন্ধের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এর আগে 2025 সালের 4 এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ জানিয়েছিল, রাহুল চাইলে সেশনস আদালতে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারেন। ফলে ওই পর্যায়ে হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়েছিল আদালত। অপরদিকে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিক্রম নাথ। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বদলের দিনক্ষণ প্রায় স্থির। বর্তমান প্রধান বিচারপতি সূর্যকান্তের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে 2027 সালের 9 ফেব্রুয়ারি। তারপর দেশের প্রধান বিচারপতির পদে অভিষিক্ত হতে চলেছেন বিচারপতি বিক্রম নাথ। সব ঠিক থাকলে 10 ফেব্রুয়ারি শপথ নিতে পারেন তিনি। 2025 সালের 24 নভেম্বর দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন সূর্যকান্ত। বিচারপতিদের 65 বছর বয়সে অবসরের নিয়ম অনুযায়ী 2027 সালের 9 ফেব্রুয়ারি শেষ হচ্ছে তার কার্যকাল। অর্থাৎ আর কয়েক মাস পরেই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে বিদায় নেবেন তিনি। সূর্যকান্তের পর সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন বিচারপতি বিক্রম নাথ। 1962 সালের 24 সেপ্টেম্বর জন্ম তার। 2004 সালে এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে এলাহাবাদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন তিনি। 2019 সালে গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পান বিক্রম নাথ। 2021 সালের 31 আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। সরকারি তথ্য অনুযায়ী বিচারপতি বিক্রম নাথের অবসরের তারিখ 2027 সালের 23 সেপ্টেম্বর। ফলে 10 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলে প্রায় 7.5 মাস দেশের শীর্ষ আদালতের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন তিনি। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতিকেই সাধারণত পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়। সেই হিসাবে সূর্যকান্তের পরে বিক্রম নাথের নামই সামনে রয়েছে। তবে তার শপথ গ্রহণের নির্দিষ্ট সময় এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনও প্রকাশ্যে আসেনি। অপরদিকে জনগণনায় জাতি ধর্ম থেকে কোভিড টিকা 40 প্রশ্নে কেন্দ্র বিরোধী চাপানুতর। জনগণনা 2027 ঘিরে আরও এক ধাপ এগুলো কেন্দ্র। দেশের ষোড়শ জনগণনার তথ্য সংগ্রহের পূর্বে এবার বাড়ল প্রশ্নের সংখ্যা। প্রথম বিজ্ঞপ্তিতে যেখানে 33টি প্রশ্নের কথা জানানো হয়েছিল,
শুক্রবার প্রকাশিত দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বেড়ে হয়েছে 40। নতুন প্রশ্নগুলির মধ্যে রয়েছে ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, তফসিলি জাতি বা জনজাতি মুক্তির তত্ত্ব এবং কোভিড টিকাকরণ সংক্রান্ত একাধিক বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী জনগণনার তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারের কাছ থেকে বিভিন্ন সামাজিক ও জনসংখ্যাগত তথ্য নেওয়া হবে। জাতিগত পরিচয় সংক্রান্ত তথ্য যুক্ত হওয়াকে এবারের জনগণনার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করা হচ্ছে। স্বাধীনতার পর প্রথমবার পূর্ণাঙ্গভাবে জাতিগত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কেন্দ্রের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। কেন্দ্রের বক্তব্য, দেশের সামাজিক বাস্তবতার আরও নির্ভুল ছবি পেতে জনগণনার প্রশ্নমালা সম্প্রসারিত করা হয়েছে। জাতিগত তথ্য হাতে এলে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের আর্থসামাজিক পরিস্থিতি বোঝা এবং তাদের জন্য ভবিষ্যতের সরকারি প্রকল্প ও নীতি নির্ধারণে সুবিধা হবে বলে কেন্দ্রের যুক্তি। বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরে জাতিগত তথ্যের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিরোধীদের প্রশ্ন কম নয়। কংগ্রেস সহ বিরোধী দলগুলির বক্তব্য, জাতি গণনা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হলেও তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য প্রকাশ এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। বিরোধীদের একাংশের অভিযোগ, জাতিগত তথ্য সংগ্রহের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। তাদের দাবি, জনগণনার তথ্যের স্বচ্ছতা এবং তা কীভাবে নীতি নির্ধারণে ব্যবহার করা হবে সে বিষয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে হবে। এরই মধ্যে কোভিড টিকা সংক্রান্ত প্রশ্ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেন এই তথ্য জনগণনায় রাখা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। ফলে 40 প্রশ্নের নতুন তালিকা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, আগামী দিনে সামাজিক ন্যায়, সংরক্ষণ এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন বিতর্কের দরজা খুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।